এই কলতলা গ্রামবাসীদের হয় না তুলনা, কলতলা গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছে এরা, কত পরিশ্রম করেছে এরা, সাজিয়েছে মজমা, তাই তোমাদের তুলনা নাই নাই রে। আছো যত দাদাই তোমাদের তুলনা নাই নাই রে। আছো যত দাদাই। তারপরে এই কমিটির সদস্য সভাপতি মাওলানা আলহাজ মাওলানা মুফাক্কার হোসেন, তাকে উদ্দেশ্য করে এবং সিরাজুল ইসলাম সাথে আছে আমার আব্দুর রশিদ ভাই, তাকে উদ্দেশ্য করে কবি পরের ছন্দে লিখেছেন। ওই আমার মুফাক্কির হোসেন ভাইয়ার মুখখানা কেমন যেন বর্ধমানের মিহিদানা। মুফাক্কির হোসেন ভাইয়ার মুখখানা যেন বর্ধমানের মিহিদানা। আর সিরাজুল ভাইয়ের রূপ দেখে, আমার সিরাজুল ভাইয়ার রূপ দেখে আমার বাবলু ভাইয়ার লব লাগে। ওই আমার মুফাক্কির ভাইয়ার মুখখানা যেন বর্ধমানের মিহিদানা। আর সিরাজুল ভাইয়ার রূপ দেখে বাবলু দাদার লব লাগে। এরা দলে দলে গ্রামে পাড়ায়, এরা দলে দলে গ্রামে পাড়ায় চাঁদা তুলেছে। আর কত পরিশ্রম করেছে এরা, কত পরিশ্রম করেছে এরা, মেহের গড় করে, তাই তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত দাদাই তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত দাদাই, আছো যত দাদাই। আমার এই সমস্ত ভাইরা যাদের নাম করছি, যদি একত্রিত হয়ে গজলটি শোনেন আশা করি ভালো লাগবে। আমি বলেছিলাম গজল নয়, এটা শুধুমাত্র তাদের একটু আনন্দ দেওয়ার জন্য ছন্দের মাধ্যমে কিছু কথা পরিবেশন করা। দেখুন তারপরে কে আছে, সাথে আছে আমাদের রবিউল ভাই, সাদ্দাম হাবিবুর, সাদ্দাম ভাই একজন সাদ্দাম শেখ এবং সাদ্দাম খান, সাথে আছে আকাশ। তাদের উদ্দেশ্য করে কবি পরের ছন্দে কি লিখছে শোনান। ওই আমার রবিউল ভাই আর রূপ দেখো, কোথায় আমার রবিউল ভাই? ওই আমার রবিউল ভাই আর রূপ দেখো কেমন, ওই বারুইপুরের পেয়ারার মতো। বারুইপুরের পেয়ারা অনেক ফ্রেশ তাজা হয়, দেখতে সুন্দর হয়, স্বাদে না থাকে না থাক। তো সেরকম আমার রবিউল ভাইকে উদ্দেশ্য করে কবি বলছে যে দেখতে শুনতে কিন্তু অনেক সুন্দর, গুণ থাক বা না থাক, তাই তাকে উদ্দেশ্য করে বলছে কি, আমার রবিউল ভাই আরে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো। আমার সাদ্দাম ভাই আরে চেহারা দেখো কেমন, ওই মালদা ফজলি আমের মতো। আমার রবিউল ভাই আরে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো। আর সাদ্দাম ভাই আরে চেহারা দেখো যেন মালদা ফজলি আমের মতো। মালদা ফজলি আম বলে তাহলে খেয়ে নিও না যেন। দেখুন তারপরে কি বলছে কি, এরা দলে দলে গ্রামে পাড়ায়, এরা দলে দলে গ্রামে পাড়ায় কত ঘুরেছে। তবে আমার মা বোনেরা, তবে আমার মা বোনেরা 10 টাকা দিয়েছে, তাই তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত মা বোন, আছো যত সওদাগর। তারপরে আমার হাবিবুল ভাই আর সাদ্দাম খান ভাই, তাকে উদ্দেশ্য করে কবি তারপর ছন্দে কি লিখছে শুনুন। ওই আমার হাবিবুর ভাই আর বড়ি দেখো
কেমন ওই বরুণ ভাটার ইটের মতো। কোথায় আমার হাবিবুল ভাই, আমি দেখতে চাই। আমার যে গজল লেখক সে যে গজলটা লিখেছে আসলে তাদের বডি ফিটনেসের সঙ্গে মিল আছে কিনা, তার ট্যালেন্ট কতটা আমি দেখতে চাই। কবি তাই তাকে উদ্দেশ্য করে বলছে কি, আমার হাবিবুর ভাইয়ার বডি দেখো ওই বরুণ ভাটার ইটের মতো, আর সাদ্দাম খান ভাইয়ার মুখের বুলি ওই শিমুলতলা হাটের গুড়ের বাডালি। আমার হাবিবুর ভাইয়ার বডি দেখো যেন বরুণ ভাটার ইটের মতো, আর সাদ্দাম খান ভাইয়ার মুখের বুলি শিমুলতলা হাটের গুড়ের পাটালি। আমার আকাশ ভাইকে সবাই দেখুন, আমার আকাশ ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন। এ কথা আমার রবিউল ভাই আর সিরাজুল ভাইকে, রবিউল ভাই আর সিরাজুল ভাইকে জিজ্ঞাসা করুন। সাজিনা না হয় মিথ্যে কথা বলছে, কিন্তু তারা তো মিথ্যে বলবে না, তাই বলছে তাদের উদ্দেশ্যে কি, আমার সিরাজুল ভাই আর রবিউলকে জিজ্ঞাসা করুন। তবু তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই, তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই। গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে এরা, সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে। আছে যত দাদা ভাই, আছে যত মা বোন, আছে যত শ্রোতাগণ। একদম শেষ কথায় কবির নাম শুনবেন, কবিকে লিখছে দেখুন। কবি মাহমুদুল বলে গাওয়ার মাঝে ভুল হলে, কবি মাহমুদুল বলে তারই কলম ধরে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও রে। সাজিনা পারভিন আবার রে, অথম সাজিনা আবার রে, মনে ভরে দেবে আবার আসিব এই পাড়াতে, আবার আসিব এই গ্রামেতে আল্লাহ চাহিলে। তাই তোমাদের তুলনা নাই নাই রে, আছো যত দাদা ভাই, তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত মা বোন, আছো যত সওদাগর। ঝরিবে পানি শোনো মা বোনেরা, করুণ কাহিনী শুনলে নয়ন হতে ঝরিবে পানি। বেআব্রু চলো না, বেআব্রু চলো না ও রমণী, শোনো মা বোনেরা করুণ কাহিনী। বাংলাদেশে একটি ছোট্ট সুখী পরিবার ছিল। সেই পরিবারে মোট সদস্য সংখ্যা ছিল 4টি, পিতামাতা এবং তাদের একটি পুত্র সন্তান এবং কন্যা সন্তান। সেই পরিবারে হঠাৎ কি ঘটে গেল বলছে শুনুন। দুঃখ আবেশে বাংলাদেশে ঘটেছিল এই ঘটনা, পুত্র কন্যা আব্বা আর মা সুখেতে ছিল চারজনা। সুখের সংসারে ওগো সুখের সংসারে আধার নামে তখনই হঠাৎ মরে গেল আব্বা
পরিবারের পিতামাতার মৃত্যু হয়ে যাওয়াতে ভাই ভাই ভীষণ অসহায় হয়ে পড়লো। তাই ভাইটি তার বোনটির কথা ভাবতে লাগলো। বোনটির কথা ভেবে ভাইটি কি করলো বলছে শুনুন। ভাই আর বোন অসহায় দুজন, বোনের কথা ভাইয়া ভাবে, বোনকে সুখে ভাইয়া রাখিবে, তাই ইনকাম করতে যায় আরবে। বোনটি ছিল দাদার, ওগো বোনটি ছিল দাদার নয়নের মনি। শোনো মা বোনেরা করুণ কাহিনী। তো ভাইটি তার বোনটির জন্য আরবে চলে গেল এবং সেখানে গিয়ে 10টি বছর অতিক্রম হয়ে গেল। ভাইটি তখন ভাবতে লাগলো যে এবার তো আমাকে বাড়িতে ফিরতে হবে এবং আমার বোনের বিবাহ দিতে হবে। ঠিক সেই সময় ভাইয়ের ফোনে একটি ফোন কল এলো। তো ভাই কি শুনছে বলছে শুনুন। এমন করে ধীরে ধীরে 10 বছর যাই পার হয়ে, ভাইয়া ভাবে ঘরে যাবে আর খুশিতে দেবে বোনের বিয়ে। আর ঠিক সেই সময় হঠাৎ পয়গম ভাইজান ফোনে নিল শুনি, অ্যাক্সিডেন্টে মারা যায় তার নয়নের মনি। অ্যাক্সিডেন্টে মারা যায় তার নয়নের মনি। এমন খবর শোনার পরে ভাইটি তাড়াহুড়ো করে আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ততক্ষণে আরব থেকে বাংলাদেশে আসতে বেশ কিছুদিন সময় লেগে গেল। ততক্ষণে তার বোনটির দাফন হয়ে গেল। কিন্তু ভাইটি তার বোনটিকে অত্যধিক ভালোবাসার কারণে একবার শেষ দেখার জন্য কবর খুললো এবং কবর খুলে কি দেখছে অতি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। হাত পাই জি হো পাই তেরে মারা সারা গায়, ভাই সবাইকে জিজ্ঞাসিল আমার বোন ছিল কেমন, প্রতিবেশীরা বলো বলো। তখন প্রতিবেশীরা কি বলছে, এমনিতে ছিল ভালো, ওগো এমনিতে ছিল ভালো, সকলে জানি পর্দাবিহীন ভাবে চলি তো শুনি, পর্দাবিহীন ভাবে চলি তো শুনি। শোনো মা বোনেরা করুণ কাহিনী। সর্বশেষ ছন্দে আমার প্রিয় কবি পর্দাকে উদ্দেশ্য করে, নারীর পর্দাকে উদ্দেশ্য করে কি বলছেন মনোযোগ আকর্ষণ করবেন। পর্দাবিহীন তুমি মূল্যহীন, শোনো বলি মা বোন, খরচ খোদা করিল পর্দা, বলে তাই মেহনা। লজ্জা সাজে সজা, ওগো লজ্জা সাজে সজা আছে কুরআনের বাণী। পর্দা ছাড়া নারী হবে জাহান্নামী, পর্দা ছাড়া নারী হবে জাহান্নামী, পর্দা ছাড়া নারী হবে জাহান্নামী। তো এবারে আমি আমার বিদায় কালাম দিয়ে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আমি প্রায় 8টা থেকে এখানে আমি আছি, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে। তো বিদায় কালাম দিয়ে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। ভুলো না ভুলো না ভুলো
আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। গাওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে